This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH ফের মাঝ আকাশে মহা আতঙ্ক, বোয়িং এর বিমানে আগুন, পাখির ধাক্কায় বিকল হয়ে যায় বিমানের ইঞ্জিন। ইতালিতে জরুরি অবতরণ বোয়িং 757 বিমানে, আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। 273 জন যাত্রী নিয়ে জার্মানির ডুসেলডর্ফ যাচ্ছিল বিমানটি। মাঝ আকাশে পাখির ধাক্কায় হঠাৎ বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহুর্মুহু দেখা যায় আগুনের ফুলকি। নিরাপদেই নামানো হয় বিমানটিকে। দাউ দাউ করে জ্বলছে আস্ত একটা বাস, দেখে আঁতকে ওঠাই স্বাভাবিক। মুর্শিদাবাদের সাগরদিঘিতে চলন্ত সরকারি বাসে ভয়াবহ আগুন, চোখের সামনে ছাই হয়ে যায় গোটা বাসটি। বহরমপুর থেকে ফরাক্কার দিকে যাওয়ার পথে বাসটিতে আগুন লেগে যায়। আতঙ্কে হুড়োহুড়ি করে বাস থেকে নেমে পড়েন সব যাত্রী। যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন বলে অনুমান। প্রবল বৃষ্টিতে জলে ভাসছে গোটা মুম্বাই শহর। জলের তলায় বহু রাস্তার জমা জলে আটকে গেল স্কুল বাসেই আটকে পড়ে ছোট ছোট পড়ুয়ারা। কোমর সমান জল পেরিয়ে স্কুল বাস থেকে নিরাপদে উদ্ধার করা হয় সেই খুদেদের। শহরের সব স্কুল কলেজে কাল ছুটি ঘোষণা করেছে মুম্বাই পুর নিগম। ভারী বৃষ্টির জন্য বাণিজ্য নগরীতে জারি হয়েছে লাল সতর্কতা। প্রকৃতির রুদ্র রোষে তছনছ পাকিস্তান। প্রবল বৃষ্টি, ধস, হড়পাবানে মৃত্যু মিছিল। প্রকৃতির করাল গ্রাসে এখনো পর্যন্ত পাকিস্তানে মৃত্যু হয়েছে 657 জনের, আহত 1000-এর বেশি, নিখোঁজ বহু। অন্যান্য বছরের থেকে এবছর 60% বেশি বৃষ্টি হয়েছে পাকিস্তানে। রিপোর্টে উল্লেখ পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগের। इतनी पारदर्शी प्रक्रिया में क्या कोई भी मतदाता वोट की चोरी कर सकता है? নির্বাচন কমিশন পরিষ্কার করেছে, তথ্য প্রমাণ দিয়ে আপনারা দেখান। ঘুরিয়ে আসলে এনআরসিসিএ এনপিআর, কিন্তু সেটার ক্ষেত্রেও পার্লামেন্ট চলছে, ওরা কোনো আলোচনা করবে না। पिछहत्तर सालों से उस विरासत से कर्मठता से कार्य करने वाले चुनाव आयोग के ऊपर अगर निराधार आरोप आप मतदाता सूची और मतदान को मिला के और जनता के सामने अगर ये कहें कि चोरी हो रही है तो ये गलत बात है। আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। কংগ্রেস আর তৃণমূল এখন খুব কাছাকাছি। আবার এখন গলায় গলায় ভাব। প্রত্যেক দিন কটাক্ষ করছেন শ্রমিক ভট্টাচার্যরা। রাজনীতির সেই খোঁচা উড়িয়েই সংসদ চত্বরে বিক্ষোভ দেখাচ্ছে এক কাট্টা বিরোধীরা, কংগ্রেস এবং তৃণমূল পাশাপাশি। দেখুন, রাজনীতি হচ্ছে সম্ভাব্যতার শিল্প। কাল যে দূরে, আজ সে কাছে আসতেই পারে, আবার পরে দূরে চলে যেতেই পারে। আর সেই পথে অনুঘটক হিসেবে কাজ করছে SIR বা স্যার ইস্যু। পাশাপাশি বিক্ষোভে কংগ্রেস এবং তৃণমূল প্রত্যেক দিন এই ছবি আমরা দেখতে পাচ্ছি। আবার কথার সুরও কিন্তু মিলে যাচ্ছে দুই কংগ্রেসের। অ্যালায়েন্সের শরিক যারা, যে প্রশ্নগুলো আমরা নির্বাচন কমিশনের কাছে রেখেছিলাম, একটা প্রশ্নেরও নির্বাচন কমিশন কালকের সাংবাদিক বৈঠকে কোনো সদুত্তর দেননি। उन सवालों का उत्तर केंद्रीय निर्वाचन आयोग नहीं दे पा रहा और अपनी जिम्मेवारी से भागने की कोशिश कर रहा है। 75 सालों से उस विरासत से कर्मठता से कार्य करने वाले चुनाव आयोग के ऊपर अगर निराधार आरोप आप मतदाता सूची और मतदान को मिला के और जनता के सामने अगर ये कहें कि चोरी हो रही है तो ये गलत बात है। কোনো সদুত্তর দেননি এবং পাশ কাটিয়ে বেরিয়ে গিয়ে দায় বিরোধী দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছে।
রবিবার সাংবাদিক সম্মেলন করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেখানে রাহুল গান্ধীর তোলা ভোট চুরির অভিযোগ উড়িয়ে দিয়েছেন, পরিষ্কার উড়িয়ে দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিরোধীদের কড়া বার্তা দিয়েছেন তিনি। কিন্তু সংঘাতে ইতি টানা তো দূরের কথা, উল্টে আরও বেশি সংঘাতের পথে যেতে চলেছে বিরোধীরা, বিশেষ করে তৃণমূল। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সরাসরি সংঘাত তৃণমূল, কংগ্রেস এবং অন্যান্য বিরোধী শক্তিগুলির। জ্ঞানেশ কুমারকে সরানোর প্রস্তাব আনছে বিরোধীরা, ইমপিচমেন্ট প্রস্তাব। সিইসি চিফ ইলেকশন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে পরের অধিবেশনে, জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী অধিবেশনেই ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে। সিইসির বিরুদ্ধে বেনজির পদক্ষেপ বিরোধীদের। সংবিধান অনুযায়ী মুখ্য নির্বাচন কমিশনারকে যদি সরাতে হয় তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, তাদেরকে যে প্রক্রিয়ায় সরাতে হয় ইমপিচমেন্ট প্রসিডিয়ার, সেই প্রক্রিয়াতেই সরাতে হয়। তার জন্য কিন্তু অনেক শর্ত, প্রিকন্ডিশন আছে। সেটা কি? তার জন্য সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে হবে, দুই কক্ষেই। ইমপিচমেন্ট করতে হলে লোকসভা এবং রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। কিন্তু সেই সংখ্যা বিরোধীদের নেই। তাহলে তারা কেন এই প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করছেন? সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চাইছে বিরোধীরা, কিন্তু তাদের সেই সংখ্যা নেই। কিন্তু তাও তারা এই আন্দোলন, এই জেহাদকে জিইয়ে রাখতে চাইছেন। ইমপিচমেন্ট মোশন যদি আনতে হয়, আপনাদের নিয়ম জানা উচিত যে ইমপিচমেন্ট মোশনের ক্ষেত্রে 14 দিনের নোটিশ দিতে হবে। ইমপিচমেন্ট মোশন আসবে, পরের সেশনে আসবে, এই সিদ্ধান্ত 3 দিনের মধ্যে শেষ। ইমপিচমেন্ট নোটিশ তারা আনতেই পারে, তাদের সেই অধিকার আছে। যদি ওনারা জেতেন তাহলে পরে ইমপিচমেন্ট হবে, না হলে হবে না। কিন্তু বিষয়টি হচ্ছে নির্বাচন কমিশন যে প্রশ্নটি তুলেছে সেই যুক্তিগুলোর বিপক্ষে আমাদের বিরোধীরা কি কোনো যুক্তিগ্রাহ্য কারণ দেখাতে পেরেছে? साफ जाहिर होता है कि अब चुनाव आयोग ऐसे कुछ अफसरों के कमान में है जो निष्पक्ष नहीं, साफ साफ एक पक्ष लेते हैं। भी मतदाता वोट की चोरी कर सकता है। कुछ मतदाताओं द्वारा दोहरे मतदान के आरोप लगाए गए, सबूत मांगने पर जवाब नहीं मिला। ऐसे मिथ्या आरोपों से न तो चुनाव आयोग डरता है और न ही कोई मतदाता। প্রত্যেকটি অভিযোগ ওনাদের মিথ্যে বলে পরিণত হচ্ছে এবং সবথেকে বড় কথা ড্রাফট লিস্টই তো দেওয়া হয়েছে ফর কারেকশন অনলি। इसीलिए ऐसे अफसर कोई भी इंक्वायरी या जांच के खिलाफ है। वोटर फ्रॉड में अगर कोई इंक्वायरी हो उसके खिलाफ है, और इसीलिए उनको लगता है कि बड़ी बड़ी बातों करके वो राजनीतिक दलों को डराएंगे। তো পার্লামেন্ট শেষ, তো এই সেশনে হয়তো এই অধিবেশনে ইমপিচমেন্ট মোশন মুভ করা যাবে না, কিন্তু যেভাবে সংবিধান বিরোধী এবং গণতন্ত্রের পরিপন্থী হিসেবে ভারতের নির্বাচন কমিশন কাজ করছে, ইমপিচমেন্ট মোশন নিশ্চিত করে মুভ করা হবে, পরের সেশনে মুভ করা হবে। বিহারের পর বাংলায় এসআইআর হচ্ছেই। রবিবার সাংবাদিক সম্মেলনে সেই কথা স্পষ্ট করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তাছাড়া রাজ্যকে তো চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েই গিয়েছিল। আজই দিল্লি থেকে শহরে ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাসক দলের নাম্বার 2 দাবি করেছেন আগে কেন্দ্রের সরকার পদত্যাগ করুক, তারপর এসআইআর হোক গোটা দেশে। মানে যে কথা তিনি এই গত কয়েকদিন ধরে বলে আসছিলেন, তার সুর সেই একই পথে। সদ্য সমাপ্ত 1 বছর আগে যে লোকসভা নির্বাচন গেছে, সেই নির্বাচন তো এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে। তো আগে সরকারের পদত্যাগ করে তারপর কাশ্মীর থেকে কন্যাকুমারী সারা দেশে এসআইআর করে তারপর নির্বাচন করুক। जहां तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি, ভারতীয় জনতা পার্টি মানুষকে ফেস করতে ভয় পাচ্ছে। মানুষকে যাতে মানুষ তার ভোটাধিকারটা প্রয়োগ না করতে পারে, তার যে মৌলিক অধিকার, সেই অধিকার কেড়ে নিতে চাইছে। সবটাই তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা মৃত ভোটারের নাম থাকুক, ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক, ডবল এন্ট্রি ভোটারের নাম থাকুক, ইলেকশন কমিশনও অ্যাকসেপ্ট করছে যে লক্ষ লক্ষ মৃত ব্যক্তিদের নাম রয়েছে। তাহলে যাদের তত্ত্বাবধানে 2024-এর নির্বাচন হলো,
তাদেরকে তো এফআইআর করে ইনভেস্টিগেশন করে জেলে ঢোকানো উচিত। এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নাম থাকুক, এটা তৃণমূল কংগ্রেস চাইছে। ইলেকশন কমিশনের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে, ইলেকশন কমিশন উত্তর দেবে, বিজেপির নেতারা উত্তর দিচ্ছে কেন? और ऐसे केस में जो ऐसे लोग हैं जो कि हमारे देश के नहीं हैं, गहन जांच के दौरान वो पाए जाएंगे और निश्चित तौर से उनका वोट नहीं बनेगा। যাতে এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট তারা পায়, ভবিষ্যতেও পাবে। তাদের আধার এপিক কার্ড তারাই বানিয়ে দিয়েছে, এটাই তো সোজা অঙ্ক। এই সোজা অঙ্কের জন্যই তারা বাধা দিচ্ছে। বাংলা থেকে যদি এরা একটা মানুষের মৌলিক অধিকারও কাটতে চায় বা জোর জবরদস্তি গাজোয়ারি করে একটা মানুষের নামও এরা বাদ দেয়, তাহলে 1 লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে আমরা বাংলার ক্ষমতা কি, যাতে এই আন্দোলন সর্বাত্মক হয়, আমরা তার প্রমাণ এবং তার বাংলার ক্ষমতা তাদেরকে বুঝিয়ে দেব। স্যার নিয়ে তুলকালাম বাংলার রাজনীতি, আর মুখ্যমন্ত্রীর মুখে ফের এনআরসি। তিনি আরও একটা নতুন অভিযোগ আনলেন এবার এনআরসি নিয়ে, শুনুন সেটা কি। এম সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ওরা কি করছে, মেন্টাল হেলথের নাম করে পরোক্ষভাবে এনআরসির নামে একটা সার্ভে করছে। আমি সমস্ত জনসাধারণকে আবেদন করব, যে কোনো সংস্থা যদি আপনাদের কাছে কোনো বাড়িতে কোনো ব্যাপারে সার্ভে করতে যায়, তাহলে আপনারা স্টেট গভর্নমেন্টের কাছে কোয়ারি করে জেনে নেবেন। উনি সারা রাত্রি ঘুমাচ্ছেন না মুখ্যমন্ত্রী, মাঝে মাঝেই চমকে চমকে উঠছেন এনআরসি করে। এটা আজকের নয়, উনি সিএএ কে এনআরসি বলা থেকে অদ্যাবধি এসআইআর কে এনআরসি বলছেন। পরোক্ষে অনেক এজেন্সি, অনেক সংস্থার নাম করে গিয়ে বাড়ি বাড়ি সার্ভে করছে আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য। কাজেই সজাগ থাকুন, সতর্ক থাকুন, কাউকে কোনো ডিটেলস দেবেন না, একমাত্র স্টেট গভর্নমেন্টের অফিসিয়াল লোক ছাড়া। এই মুখ্যমন্ত্রীর কথাবার্তা সংবিধান বিরোধী, রাষ্ট্র বিরোধী, এবং খুব লজ্জা লাগে যে পশ্চিমবাংলায় এই রকম একটা মুখ্যমন্ত্রী, তিনি প্রশাসনিক কর্ত্রী হয়ে বসে আছেন। দেখুন, বিজেপিকে 2026-এ বাংলায় ঠেকাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ক্লিয়ার কাট স্ট্র্যাটেজি কিন্তু এতদিন যারা রোজ নিয়মিত খবর দেখেন তারা কিন্তু বুঝে গিয়েছেন আশা করি। স্ট্র্যাটেজি কি? স্যার, এনআরসি, পরিযায়ী শ্রমিক, একটা সূত্রে গেঁথে ফেলেছেন তারা। এই ইস্যু মানে একটা সিঙ্গল ফোকাল পয়েন্ট, একটা গল্প বা একটা স্টোরিকে যদি ধারালো করতে হয় তাহলে হাজার একটা ফোকাস পয়েন্ট থাকলে হয় না, একটাই ফোকাল পয়েন্ট রাখতে হয়। তৃণমূল অন্য কোনো কিছুর বাইরে বেরোচ্ছেই না, একমাত্র তাদের ফোকাল পয়েন্ট হচ্ছে পরিযায়ী, তার সঙ্গে এই বাংলা ভাষা রিলেটেড স্যার, আর হচ্ছে এনআরসি। দেখুন, আরও একটা নজির দেখাই কেন এটা একটা মানে ফুল ফ্লেজেড স্ট্র্যাটেজি তৃণমূলের, কৌশল তৃণমূলের, সেটা প্রমাণ করার জন্য আরও একটা যুক্তি দেখাই আপনাদের। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ই আজকে এমন একটা নতুন প্রকল্পের কথা বলেছেন, সেটাও কিন্তু তৃণমূলের এই স্ট্র্যাটেজির সঙ্গেই যায়। রাজনীতির বঙ্গে উত্তাপ বাড়ছে, একদিকে স্যার আর অন্যদিকে হচ্ছে বাঙালি অস্মিতা। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলেই পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দু একটা ক্ষেত্রে এমনও ঘটনা সত্য যে পুশব্যাক করা হয়েছিল মালদা বা মুর্শিদাবাদের ছেলেকে, সেইগুলোকে তৃণমূল একবারে হাতিয়ার করছে এবং এনআরসির সঙ্গে জুড়ে দিচ্ছে। বারবার আবেদন করেছিলেন যে ঘরের ছেলে ঘরে ফিরে আসুন, তারা বলেছিলেন। এবার সেই ঘরের ছেলে ঘরে ফিরলে তাদের জন্য নতুন প্রকল্প সরকারের। পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালু। পরিযায়ী শ্রমিকরা ফিরলে মানে যারা ফিরবেন, যারা উইলিংলি ফিরবেন, যারা নিজেরা নিজের রাজ্যে ফিরে আসবেন, তারা যদি পোর্টালে নাম তোলেন তাহলে তাদেরকে মাসে 5,000 টাকা করে অনুদান দেওয়া হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নবান্নে বসে ঘোষণা করেছেন। যতদিন কাজ না পাবেন ততদিন মাসে 5,000 টাকা। এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব, মানে 1 বছর।
পরিযায়ীরা ঘরে ফিরলেই মাসিক 5,000 টাকা মুখ্যমন্ত্রীর ঘোষণা। দক্ষতা অনুযায়ী পরিযায়ী শ্রমিকদের কাজের সংস্থান করে দেওয়া হবে। ভোটমুখী বাংলায় এই নতুন প্রকল্প চালু করল সরকার। ওদিকে বিরোধী দলনেতাও এই ইস্যুতে চালিয়ে খেলছেন। কি বলছেন শুনুন। নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। কেউ নেবে না। পরিযায়ী শ্রমিকরা ডেলি 5,000 টাকা রোজগার করে। মমতা ব্যানার্জি জানে না 349 টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে। ডেলি যদি মোবাইল ঘাটেন দুবার রিচার্জ করতে হয় 700 টাকা লাগে। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কিভাবে আছে, এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করব। 1 কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে 3,500 টাকা, 3200 থেকে 3,500 টাকা। 5,000 টাকা ডেলি রোজগার যারা করেন তারা 5,000 টাকার লোভে, তাও তো আপনি 6 মাসের জন্য দেবেন, ভোটের পরে বন্ধ হবে। এই প্রকল্পের সুবিধা কারা পাবেন? বাংলায় যে 22,40,000 পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে, এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছেন, তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন। মোট 1,000 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হরিয়ানা পুলিশ ডিটেইন করেছিল। সবাই বাংলায় কথা বলে, তার মধ্যে 915 জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান, আর বাকি 85 জন বেরিয়ে গেছে ভারতীয়। সেই ভারতীয়দের সঙ্গে তারা ভালো ব্যবহার করেছে এবং তারা হরিয়ানাতে কর্মক্ষেত্রে আছে। তাই আপনাকে আমরা 5,000 টাকা চাঁদা তুলে দেব, আপনি বাংলাটা দয়া করে ছাড়ুন। পিসিমণি, আপনি বাংলা ছাড়ুন, বাংলাকে বাঁচান। আমরা সবাই আপনাকে 5,000 টাকা করে দেব। খানাকুলে থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। আরামবাগ মহকুমার 4 বিজেপি বিধায়কের নেতৃত্বে এই বিক্ষোভ। খানাকুল থানার সামনে হাজির প্রচুর বিজেপি কর্মী এবং সমর্থক। সারাদিন ধর্মঘটের পর তারা হাজির হন থানায়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়। হাজির বেশ কয়েকটি থানার ওসি এবং আইসি। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের বৈঠককে অফিসিয়ালি বিবৃতি দিয়ে স্বাগত জানিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে ভ্লাদিমির পুতিন ওই বৈঠকে কি আলোচনা হয়েছে, সেই সব আলোচনা কতদূর ফলপ্রসূ বা ফলপ্রসূ নয় তার বিস্তারিত জানালেন। ট্রাম্পের সঙ্গে আলোচনার বিষয়ে মোদীকে জানালেন পুতিন। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।